মধু চট্টোপাধ্যায়ের জনে জনে মনে রেখে এই বই থেকে আমরা দুটো ভিডিওতে বেশ কিছু কবিতা পড়েছি। মধু চট্টোপাধ্যায় তার বন্ধুজন, তার অগ্রজজন এবং তার অনুজজনদের, যাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, সম্পর্ক ছিল, তাদের নিয়ে তিনি কয়েকটি কবিতা লিখেছিলেন। সেইগুলি নিয়ে যে বইটি তৈরি হয়েছিল তারই নাম হচ্ছে জনে জনে মনে রেখে। কাল আমরা দেবাশিস ভট্টাচার্যকে নিয়ে যে লেখা কবিতাটি ছিল সেখান অবধি পড়েছিলাম। আজ আমরা পড়ব কবি বিকাশ গায়েনকে উদ্দেশ্য করে বা উৎসর্গ করে তার যে লেখাটি ভালো আছি। ভালো আছি ভাই বিকাশ, তবে বেশ কিছুদিন ধরে চোখে কম দেখছি, অথচ চোখে ছানি পড়েনি কিংবা রাতকানাও নই। চোখের জল পড়ে অবিরাম, চশমার পাওয়ার সামান্য প্লাস কি মাইনাস, কিন্তু প্রতিদিন মানুষের নোংরামি দেখে দেখে আর খবরের কাগজে নিত্য খুন, জখম, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, কালোবাজারি, ঘুষ, গণধর্ষণ, গদির জন্য নেতাদের গলাযুদ্ধ, হাওলা গাওলা কেলেঙ্কারি পড়তে পড়তে একেবারে অন্ধ হয়ে গেছি। না, তার জন্য আমার কোনো আফসোস নেই, বরং ভালোই হয়েছে। এখন থেকে চর্মচোখে কি মানুষ নেত্রে আমাকে আর দেখতে হবে না যত কুদৃশ্যের বহর। বুঝলে বিকাশ, আমি কোনো কালেই সুকর্ণের উত্তরাধিকারী ছিলাম না। আগে একটু কম শুনতাম, কিন্তু সাধারণ কথাবার্তায় তেমন অসুবিধা ছিল না। ইদানিং নিত্য নিন্দাচর্চা, কুৎসিত কথা, অশ্রাব্য গালিগালাজ শুনতে শুনতে একেবারে বধির হয়ে গেছি। তবু কানে শ্রবণযন্ত্র পড়িনি কেন জানো? দুনিয়ার যত অশ্লীল নোংরা ভাষা আর শুনতে চাইনে বলে। বধির হয়ে বরং ভালোই হয়েছে বিকাশ। বুঝলে বিকাশ, ছেলেবেলা থেকেই দাঁতে পাইওরিয়া ছিল। নামি ডাক্তারের পরামর্শে 4 বেলা দাঁত মাজতাম এবং এখনও মাজি। মধ্য 60-এও তাই দাঁত বাঁধাবার দরকার হয়নি। কিন্তু এখন রেশন দোকানের কাঁকরমণি চাল আর ভেজাল খাদ্য খেতে খেতে ক্ষয় রোগ ধরেছে দাঁতে। গোড়া ভেঙে 3টে দাঁত রয়ে গেছে মাড়ি সেটে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি, যন্ত্রণার কারণে সব দাঁত তুলে ফেলতে হয়েছে, আর দাঁত বাঁধাইনি। কেন জানো? কেউ যেন বলতে না পারে মেরে তোমার দাঁত ভেঙে দেব। দাঁত গিয়ে বরং ভালোই হয়েছে বিকাশ। বাঁধানো দাঁতের নির্লজ্জ হাসি আমি আর হাসতে চাই নে। পরের কবিতাটির নাম রানীতলা। কবি ও ছড়াকার নীতিশ চৌধুরীকে।
সুপ্রিয় নীতীশ, লোকমুখে শুনলাম রানীতলার মোড়ে মাতালেরা বোমা ছোড়ে হরদম দুমদাম। জানি নে তা সত্যি কি মিথ্যে, শোনা কথার কতটুকু দাম। কুলটির বাগানে সাহিত্যের ফুল, মরে গেছে নাকি সব বিলকুল, বলে গেল বলরাম। এখনও তো রয়েছে নীতীশ চৌধুরী, সুনীল সেন, আবার কি যায় না জাগানো কুলটির নাম। পরের কবিতাটি এক অধমকে নিয়ে লেখা, তাই পরের কবিতাটি এখনই পড়ব না। অন্যান্যদের কবিতা পড়ার পর যদি শেষ পর্যন্ত আমি ভিডিওটি কন্টিনিউ করতে পারি, তখন সেই অধমকে নিয়ে লেখা কবিতাটি পড়ব। এখনকার কবিতাটির নাম বিপ্লব। তরুণ কবি স্নেহাশিস মুখোপাধ্যায়কে। ভয় পাবার কিছু নেই স্নেহাশিস, জয় একদিন আমাদের হবেই। কবি ছাড়া জয় বৃথা, তাঁরাই গাইবে বিশ্বজোড়া বিপ্লবের জয়গান। বিপ্লব তো কোনো লেখকের নাম নয়, বিপ্লব কোনো দেশের নাম নয়, বিপ্লব কোনো শেষের নাম নয়, বিপ্লব সাফল্যের পরিণাম। কালের নিয়মে ভাঙা গড়ায় বিপ্লব এখন বিশ্বজোড়া শোকের নাম। ভয়ে কেউ আর তার নাম মুখেও আনে না। অথচ এই সেদিনও বিপ্লবের নামে জড়ো হতো মানুষ, বড় হতো শিশুরা, গুঁড়ো হতো বৈষম্যের পাহাড়। পড়ে আছে আজও তার কিছু ছাই ও হাড়। এতে ভয় পাওয়ার কিছু নেই স্নেহাশিস, বিপ্লব আবার জন্ম নেবে বিশ্বাসের কোলে। আপাতত রুটি রুজির খোঁজে পুঁজিকেই ডাকছে সবাই। পুঁজির সাথে আসছে পুঁজিবাদ, শৃঙ্খল ভাঙার বদলে আজকাল শৃঙ্খলাই ভাঙছে সব কেবল। তোমাদের কবিতা হোক বিপ্লবের সবিতা, ভয়ে মৃত মানুষের সব থেকে শত শত ফিনিক্সের মতো পৃথিবীতে জন্ম নিক নতুন বিপ্লব। মানে এই এখন যে ব্যাপারটা চলছে, চূড়ান্ত অবক্ষয়, বাজারের চূড়ান্ত বিভীষিকাময় গ্রাস, মানুষের নিত্য নতুন নগ্ন অবক্ষয়, সেটা তিনি তখনই টের পেয়েছিলেন যখন কিনা মুক্ত বাজারের আবির্ভাব হলো আমাদের দেশে। পরের কবিতাটির নাম তত্ত্বকথা। তরুণ কবি প্রদীপ চক্রবর্তীর প্রতি। কুঁড়ির ভেতরে ফুল, ফুলের ভেতরে ফল, ফলের ভেতরে বীজ, বীজ থেকে গাছ, গাছ থেকে ফসল, এসব সরল তত্ত্বকথা। এ নিয়ে কেউ আজকাল মাথা ঘামায় না বড় একটা। কারো রক্তের রং লাল, কারো রক্তের রং নীল, কারো রক্তে সুগার, কারো রক্তে ক্যান্সার, কারো রক্তে এইডস, রক্তের গ্রুপেও গরমিল। রক্তের ভেতরে শ্রেণীভেদ আছে, থাকবেও আবহমান। তবু রক্ত চাই, আরও রক্ত, নির্বিষ তাজা তরুণ রক্ত।
রক্ত ছাড়া জীবন বাঁচে না, অথচ মানুষের শরীরে কেউ পশুর রক্ত চায় না। পরের কবিতাটি নিষিদ্ধ দেশ, কবি বিমান মাঝির প্রতি। করাঙ্গুলি নিষিদ্ধ টিলায় ঠেকে, হাতটা কি পদ্মফুল হয়ে গেল বিমান? করাঙ্গুলি নিষিদ্ধ টিলায় ঠেকে, হাতটা কি পদ্মফুল হয়ে গেল বিমান? আমি তো জানি মানি, একজনের কাছে যা নিষিদ্ধ দেশ, অন্যের কাছে তা বিশুদ্ধ আবাস। শিশুর কাছে যা জীবনদায়ী, পশুর কাছে তা ভোগ্য বস্তু। শুভমস্তু, শুভমস্তু। আমরা মধু চট্টোপাধ্যায়ের জনে জনে মনে রেখে বই থেকে আজকে আবার কবিতা পড়ছি। আশা করছি বাকি সবকটা কবিতাই আজকে পড়ে ফেলতে পারবো। একটু লোডটা বেশি হয়ে যাবে, কিন্তু উপায় নাই। দূষণ, কবি সুশীল নাগকে। সুশীলবাবু, আজকাল পোড়ালে বাজি, ওড়ালে ছাই, বাজালে জোর মাইক্রোফোন, ঘটে ভীষণ শব্দ দূষণ, ধরা পড়ে পাড়ার চাই। কিন্তু ভাই, এই সমাজের হাজার মানুষ, উজির নজির কোটাল কাজী, মিছে কথার ওড়ায় ফানুস, ঘটায় যারা সমাজ দূষণ, তাদের বেলায় তো শাস্তি নাই। সমাজ, সময়, রাজনীতি এসব নিয়ে কবি খুব চিন্তিত ছিলেন। মে দিবস, কবি অশোক মজুমদারকে। মে দিবস আসে, মে দিবস যায়, এখন হুজুরের দিন বদলায়, মজুরের দিন বদলায় না। কারখানা বন্ধ, ময়দানে খড় দুপুর, নেতাদের গলায় মালিকের সুর, কাজ চাই কাজ, নইলে আজ চাকরি বাঁচানো দায়। শ্রমিকেরা মরে চিরকাল, বাঁচে দৈবাত, মেহনতের মজুরি পুরো পায় না। মে দিবস আসে, মে দিবস যায়, এখন হুজুরের দিন বদলায়, মজুরের দিন বদলায় না। কি অনিবার্য সত্য কথা, এখন যা প্রতিপন্ন হয়েছে। বৈপরীত্য, কবি হীরক বন্দ্যোপাধ্যায়কে। হীরককে কি বলছেন কবি? বলতে গেলে রামের পাপেই দ্বিধা হলেন ধরিত্রী, অপমানে গর্ভে তার মুখ লুকালেন সীতা, অথচ আমরা চাইছি রাম রাজত্ব, যা কিনা রূপক রূপকথা। বলতে গেলে আমরা এখন রাম রাজত্বেই আছি, দিন দুপুরে খুন করছি নিত্য সোনার মাছি। এখন তো কত মেয়েই হচ্ছে ধর্ষিতা, অপমানে দিচ্ছে গলায় দড়ি, গায়ে আগুন, খাচ্ছে বিষের বড়ি, অথচ আমরা চাইছি নারীর স্বাধীনতা। বলতে গেলে রামের নামে সেকালে সূর্য উঠত দিনে, জম্বুদ্বীপে উঠত নাকি ন্যায় বিচারের ধ্বজা? আমরা দেখছি রামায়ণে রাজা রামের হাতে
নির্বিচারে পড়ছে কাটা সম্মুখেরই মাথা। শূদ্র হয়ে ভদ্রজনের বৃত্তি নেওয়া পাপ, ত্রেতা যুগে সেটাই ছিল মস্ত অভিশাপ। অথচ আমরা বলছি গণতন্ত্রের কথা। বলতে গেলে রামের কালে একাই ছিলেন রাম, একালে হলেন তিনি হাজার সুখরাম। অথচ আমরা চাইছি ভারতবর্ষের মহান সভ্যতা, জনগণের অপার স্বাধীনতা। মিলবে কেন? মেলাবেন কে? গান্ধী বাবার কথা। সুখরাম নামটিকে স্মরণ করতে পারলেন তো পাঠকরা, শ্রোতারা? ছুরি কবি বুদ্ধদেব চক্রবর্তীর প্রতি। বুদ্ধদেব চক্রবর্তীকে বহুকাল দেখি না, জানি না তিনি এখন কোথায় আছেন। দেখছ কি বুদ্ধ, আমার হাতের ছুরি? ভয় নেই হে, তুমি তো করো আবার ডাক্তারি। চেয়ে দেখো, এটা লাশ কাটা ছুরি নয়, দেশ কাটা ছুরি। ধার নেই, শুধুই হাতল বাহারি। এই দেখো, এখুনি জাদু বলে এটা বানিয়ে দেব আমি দিয়ে এক তুড়ি। দেশ কাটা ছুরি নয়, গলা কাটা ছুরি। এ ছুরির মস্ত গুণ কি জানো বুদ্ধ? জনতার ভোটে জিতে জনতার গলা কেটে মসনদে বসাটাই বেশি বাহাদুরি। যদিও দেশভাগ নয় আজ বিশেষ জরুরি। আবার দেখো, এটা দেশ কাটা ছুরি নয়, গ্যাঁট কাটা ছুরি। লাখো টাকা নয় বাপু, কোটি টাকা চুরি। এই সাম্প্রতিক ঘটনাবলীর কথা মনে পড়ছে আপনাদের? কোটি টাকার গল্প। পরের কবিতার নাম গুণগান। কবি শিল্পী বিষ্ণু সামন্তকে। আমি তো ঘোর নাস্তিক, তবু আমি বিষ্ণুর ভক্ত। বিষ্ণু কবি, বিষ্ণু ছবি আঁকে, ছড়া লেখে শিশুদের জন্য, বানানের বই বানায়, কাঠ খোদাই করে সস্তা ব্লক বানায় প্রচ্ছদের। বিষ্ণুর একই অঙ্গে এত রূপ, নাইবা হলো কন্দর্পকান্তি রতিপতি। সর্বগুণাধার বিষ্ণুকে আমি নীরবে প্রণাম জানাই। আমরাও বিষ্ণুদাকে সবসময়ই প্রণাম জানিয়ে থাকি। দিনকাল কবি ডক্টর সুশীল ভট্টাচার্যকে। সুশীল বাবু, কত দ্রুত বদলে যাচ্ছে দিন, অথচ এই সেদিনও দেখেছি যে রঙিন উষার মুখে মাখা হালকা ভূষা কালি, আকাশপটে আঁকা মরা চাঁদ এক ফালি, সাত সকালের মেঘে ঢাকা হলুদ হলুদ আভা, ভোরের আলোয় সূর্য ওঠা, অপূর্ব এক শোভা। কিন্তু এখন দেখি হে কবি, দিন দুপুরে খুন তরাসের ভয় ধরানো ছবি। আমরা মধু চট্টোপাধ্যায়ের বই থেকে কবিতা পড়ছি। এবার কবিতাটির নাম নষ্ট চন্দ্রা। কবি নিভা দেকে। নষ্ট চন্দ্রার রাতে নষ্ট হয়ে গেছে এক রজনীগন্ধার কলি। ভরা বাঁধের জলে ফেলে গেছে তারে কোনো এক বিলাস বিহারী। তখন বাঁধের জলে
মৃত মাছের মতো মরা চোখ চেয়ে জেগেছিল পঞ্চমীর চাঁদ। ঘুমন্ত পৃথিবীতে একটানা ডেকে গেছে ঝিঁঝি পোকা, রাত চড়া বাদুড়েরা উড়ে গেছে বাঁধের ওপারে, কিংবা তারস্বরে ডেকেছিল পেঁচা। হয়তো অলৌকিক কিছু ঘটেছিল সেই রাতে। ভোর রাতে বৃষ্টি নেমেছিল, তুমুল বর্ষণে ভেঙে গেছে বাঁধ, ভেসে গেছে সেই রজনীগন্ধার কলি। নারী মেদ যজ্ঞে যেন প্রতিটি রাতই আজ নষ্টচন্দ্রার রাত। পরের কবিতাটি নাস্তিকের কথা, কবি শিপ্রা মুখোপাধ্যায়কে। তবে আমার ধারণা হচ্ছে এটি শিপ্রা মুখোপাধ্যায় নয়, শিপ্রা বন্দ্যোপাধ্যায়। কারণ এই বইয়ে যে সূচিপত্র আছে, সূচিপত্রেও কিছু ভুল ত্রুটি রয়েছে, যেমন কারো কারো নামের অভাব, অনুপস্থিতি রয়েছে, কিন্তু এই সূচিপত্রে শিপ্রা বন্দ্যোপাধ্যায় আছে, আর কবিতাটি লেখা আছে শিপ্রা মুখোপাধ্যায়কে। আমার ধারণা এই মুখোপাধ্যায় নয়, এটি বন্দ্যোপাধ্যায়। যাই হোক, নাস্তিকের কথা। আমার কোনো কেষ্ট নেই, আমার কোনো খ্রিস্ট নেই, আমার কোনো ইষ্ট দেবতা নেই, মানুষই আমার কাছে শ্রেষ্ঠ জন। তোমরা হয়তো বলবে এ ঘোর নাস্তিক কথা, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আমি অকপটেই বলি, মানুষের যদি কোনো পাপ থাকে সে তার অজ্ঞতার ফল, মানুষের যদি কোনো পুণ্য থাকে সে তার বিজ্ঞতারই ফসল। এই সত্য, এই বাস্তবতা। পেটের খিদে যে কি তা জানে না দেবতা, কি করেই বা জানবে শরীরে যার রক্ত নেই, বোধ নেই, মগজে যার এক কণা বুদ্ধি নেই, হৃদয়ে নেই বিন্দুমাত্র মমতা, তাকে কেন মূল্য দেবে মানুষের সভ্যতা? কিন্তু মধুদা, মানুষের সভ্যতা ওই দেবতাগুলোকেই মূল্য দিয়ে আসছে। ওই দেবতাগুলো, তথাকথিত দেবতাগুলোকেই মানুষের সভ্যতা মূল্য দিয়ে আসছে। তারাই এই মানুষের সভ্যতার ক্যাপিটাল। পরবর্তী কবিতাটির নাম স্বর্গদ্বারে, কবি প্রাবন্ধিক ঝর্ণা মুখোপাধ্যায়কে। ঝর্ণা, তোমাকে দিলাম আমার প্রেমের কবিতা। বলা যেতে পারে জীবনে প্রেমের ব্যর্থতা। সাগর বেলায় হাঁটতে হাঁটতে আলাপ, দু চার কথা, দুদিন পরে দুজনাতে প্রলাপ বকা শুরু। তবু আমরা পরস্পরে শুধাইনিকো, কোথায় থাকো কিংবা কত দূরে। সকালবেলা সাগর জলে সূর্য ওঠে রাঙা, বিকেল হলে সূর্য ডোবে, জাগে ভাঙা চাঁদ, নিয়ম মেনে আধার হয় যে পুরী। আমরা দুজন পাশাপাশি সাগর তীরে ঘুরি। সেদিন হয়তো ছিল পৌর্ণমাসী, মাতাল ছিল সাগর জলের ঢেউ। আমরা দুজন বালুচরে বসি, তাকাইনি তো আকাশ পানে কেউ। ঝাউয়ের বনে ছিল ঝোড়ো হাওয়া, মৌন থেকে বললে হঠাৎ সঙ্গিনী, হেথায় এসে স্বর্গদ্বারে হয়নি কভু যাওয়া। আমি বললাম, এখনই কেন সেথায় যাবে রঙ্গিনী? শুনল না সে কোনো কথা, বললে আমি যাব,
আমি বললাম, তার চাইতে সাগর জলে নামো। সেই যে সেদিন সেই রমণী চলে গেল একা, আর কোনো দিন হয়নি মোদের দেখা। এই প্রথম এই শেষ, সারা জীবন তারেই খুঁজি, ঘুরি নানান দেশ। আর শেষ করে এনেছি। এবারের কবিতাটির নাম প্রেম। স্বর্গদ্বারে যে প্রেমের হদিশ মিলল না, এর পরবর্তী কবিতায় কি কবি সেই প্রেমের হদিশ পেলেন? দেখা যাক। কবি জয়া মিত্রকে। আমার কাছে সব রাত্রি কালো রাত্রি, জীবনে যার ফুলশয্যা নেই, তার কাছে সব শয্যাই কণ্টক শয্যা। জয়া, জৈবিক কামনা পুরুষার্থ, প্রেমহীন হলে পাশবিক। আমার কাছে আপাতত সব নারী সত্তাই মাতৃসত্তা। নারীদের গায়ে হাত দিইনি আগুন বলে নয়, চাইনি শান্তি জল, অথচ তাদের কাছে যা পেয়েছি আমি, তারও তুলনা নেই। এই বইয়ের শেষ কবিতা জর্জরিত বিষণ্ণ বিষে, কবি শিবানী কর্মকারকে। শিবানী কর্মকার সেই সময়ে দুর্গাপুরে থাকতেন। তার কবিতা আমরা পড়েছি। খুব প্রচুর পরিমাণে কবিতা লিখতেন এবং বেশ দক্ষতার সঙ্গে লিখতেন। জর্জরিত বিষণ্ণ বিষে। শিবানী, ওই দেখো সেই মাস্টারের মেয়ে, খুন করে বাপ যার ফাঁসির আসামি। বিষণ্ণ কিশোরী, মা তার বিষাদ প্রতিমা। সারাদিন মানুষের করুণা চেয়ে চেয়ে সন্ধ্যার অন্ধকারে ঘরে ফিরে ডাকে, নন্দিনী, আলোটাও পারিসনি জ্বালাতে হতচ্ছাড়ি। দিনভর টোটো শুধু এ বাড়ি ও বাড়ি। তেল নেই, সকালে বলিসনি কেন ধিঙ্গি মেয়ে, ছেলেটা গেছে ঘর ছেড়ে, তুইও যা চলে। এর চেয়ে বিষ খেয়ে মরা ঢের ভালো, পোড়া মুখ দেখাতে পারি নে আর আমি। খুনের দায়ে স্বামী যার, ফাঁসির আসামি। কবিতাগুলো ক্রমিকভাবে পড়ছিলাম। পড়তে পড়তে বিকাশ গায়নকে উৎসর্গ করে লেখা, উদ্দেশ্য করে লেখা যে কবিতাটি, সেই কবিতাটি পড়ার পর পাতা উল্টাতে গিয়ে মাঝে দুটো কবিতা বাদ পড়ে গিয়েছিল। তো এটা আমার একটা ত্রুটি। এই ত্রুটিটা আমাকে সংশোধন করে নিতে হবে। এই ত্রুটিটা সংশোধন করে নেওয়ার পর যে কবিতাটি আমি ইচ্ছাকৃতভাবেই রেখেছিলাম বাদ, পরে পড়ব বলে, সেই কবিতাটি পড়ব। পড়লেই তাহলে আজকের পাঠ আমাদের শেষ হবে। যে কবিতা দুটি বাদ পড়ে গিয়েছিল তার মধ্যে প্রথমটি হচ্ছে রাজধানীর ছড়া, ছড়াকার সতীশ বিশ্বাসকে। নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, রাজধানীতে ঘুঙুর বাসা জেঁকে বসেছে। অঢেল দানার গুদাম তারা দেখতে পেয়েছে, দানা খেতে মানা ছিল তবু খেয়েছে। খেতে খেতে ভরা পেটে পটল তুলেছে, 13 দিনে অটল বাবু ছেড়াদ্দ সেরেছে। ছেড়াদ্দ সেরেই অটলবাবু পটল তুলেছে, রাজধানীতে ঘুঘুর বাসা দানা বেঁধেছে। আরেকটি কবিতা মনে রাখি, কবি মতি মুখোপাধ্যায়কে।
সম্প্রতি মতির একটা গতি হয়েছে বঙ্গলোকে, জেনে সুখী হলাম। কিন্তু ভেবে কুল পাচ্ছি নে, অবসরের পর আবার চাকরি কেন? কখন গাইবে গান হে অনন্ত পাখি? অন্য চিন্তা কি এতই চমৎকার, নাকি নিজেই জ্বেলেছে কবি চিতার আগুন? আমি তো তোমার মায়ের মমতায় বলতে পারি নে মতি, কাছাকাছি থেকো মতি, বেশি দূরে যেও না। কুলটি ছেড়ে চলে গেলে সেই কোন রিসরায়, হয়তো দেখাই হবে না আর। তবু আমি মনে রাখি সেই সব আগুনের পাখিদের, একদিন যারা গেয়েছিল গান, আজও গায় জীবনের ক্ষীণ অবসরে। বাদ পড়ে যাওয়া দুটো কবিতা পড়লাম। এরপর যে কবিতাটি আমি ইচ্ছে করে বাদ রেখেছিলাম সেইটি পড়ব। ভেতরে বাইরে, কবি দিশারি মুখোপাধ্যায়কে। দিশারি, তোমার দেখা পাইনে, এখন তো আবার সংসারী। কড়া নাড়লেই ভেতর থেকে সাড়া মেলে, কিন্তু কেউ দরজা খোলে না। গানের গলা, কান্না হাসি, কথা বলা, চলাফেরা সবই টের পাই বাইরে থেকে। তবু কেউ বলে না এসো এসো, ভেতরে এসো। এখন সবই বাইরে বাইরে। দেখা হলে বলে আরে আরে আছো কেমন, কতকাল পরে দেখা হলো। চলি রে ভাই, তারা আছে, এসো না একদিন, এই তো কাছে। এখন এই পর্যন্ত পুরনো দিনের ভাব ভালোবাসাবাসি। আমি শুধু কানা নই, অন্ধও বটে। বুঝতেই পারি নে কোন কথা মুখের আর কোন কথা অন্তরের। আসলে বুঝি নে কোন দরজা বন্ধ, বাইরের না ভেতরের। মধু চট্টোপাধ্যায়ের এই বইটি থেকে কবিতা পড়া আমরা আপাতত শেষ করলাম। মাঝে বেশ কিছু ব্যাঘাত বিঘ্ন ঘটল অনিবার্যভাবে, আর কণ্ঠস্বরের সীমাবদ্ধতা বা অযোগ্যতা বা কি বলবো, সেসব তো আছেই। যাই হোক, কবিতাগুলোর কথাগুলো শোনা গেলে, শব্দগুলো শোনা গেলেই হবে। এখন এই পর্যন্ত, নমস্কার।